আমি আজ তোমাদের নিয়ে যাব প্রায় ৩০০ বছর পুরনো ব্রিটিশ গোরস্থান, যা পার্ক স্ট্রিট সিমেট্রি নামে পরিচিত। যেই জায়গাটা বর্তমানে কলকাতার চতুর্থ মোস্ট হন্টেড প্লেসের মধ্যে পড়ে। এছাড়া এই জায়গার ইতিহাসও বহু প্রাচীন, তাই স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। এই স্থানে তোমরা অবশ্যই একা দর্শন করবে না। না জানি কপাল খারাপ থাকলে হয়তো খুব ভয় পেতে পারো তোমরা। আর হ্যাঁ, চোখ থাকুক ফোন স্ক্রিনে আর কান থাকুক ভিডিওর গল্পে। ও হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট আছে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও এমন অজানা ভ্রমণ স্থান এবং ইতিহাসকে ছুঁয়ে দেখতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সাবস্ক্রাইব করলে আমায় পয়সা দিতে হবে না, সো প্লিজ সাবস্ক্রাইব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, যেখানে ব্রিটিশদের একসময় সমাধি দেওয়া হতো। এইখানে ব্রিটিশরা রাজত্ব করাকালীনই কিন্তু এখানে সমাধি দেওয়া একসময় বন্ধ হয়ে যায়। তো চলো আজ দেখে নেওয়া যাক এই পার্ক স্ট্রিট সিমেট্রির ব্যাপারে সমস্ত কিছু, এবং জেনে নেওয়া যাক এই সিমেট্রির যাবতীয় ইতিহাস। আর তোমরা যারা আমায় চেনো না তাদের বলি, আমি সৌম্যদীপ, তোমরা দেখছো বঙ্গা ইন্ডি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। পার্ক স্ট্রিট সিমেট্রি খোলা থাকে সোম থেকে রবিবার প্রতিদিন, এবং খোলার সময় সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি। তবে আমি মনে করি 5টার পর কিন্তু এখানে থাকাটাও খুব একটা শ্রেয় নয়। এখানে ঢোকার কিন্তু এন্ট্রি ফি পার হেড 25 টাকা করে। যদি ক্যামেরা থাকে তাহলে কিন্তু আলাদা করে 50 টাকা নেওয়া হয়। আর এখানে আরেকটা বিষয় বলে দিই, এখানে কিন্তু অনলাইন বা কার্ড কিচ্ছু চলে না, ক্যাশই চলে। তো সুতরাং ক্যাশ তোমাদের কিন্তু ক্যারি করতে হবে। শোনা যায় কিন্তু এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে কিন্তু ভূত আছে। কলকাতার ওয়ান অফ দ্য হন্টেড প্লেসের মধ্যে কিন্তু এই জায়গাটা পড়ে। তো আমি এখানে দেখার চেষ্টা করব কতটা ভয়ের এখানে জায়গাটা আছে বা কেন মানুষ ভয় পায়, তো সেটাই ঘুরে দেখব। আর তোমাদের জানাবো সত্যিই কি এমন কিছু আছে নাকি জাস্ট লোকেদের কথা, জাস্ট রটনা, গুজব। কলকাতার সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, এটিকে ভূতুরের স্থান হিসাবে কিন্তু বিবেচনা করা হয়। এখানে অসংখ্য ভূতুরের আবির্ভাব এবং অস্বাভাবিক ঘটনার অভিজ্ঞতা রয়েছে। এখানকার দর্শনার্থীদের মধ্যে মাথা ঘোরা, যন্ত্রণা, এমনকি ক্যামেরা ব্যাখ্যাদিত ছবি তোলার কথাও জানা গিয়েছে। কবরস্থানের ইতিহাস এবং চারপাশের গল্পগুলি একটি ভূতুরের স্থান হিসাবে এর খ্যাতিতে অবদান রাখে। অতীতে যারা এই স্থান দর্শন করেছেন তাদের অনেকের মুখেই ভৌতিক মূর্তি বা অস্পষ্ট সাদা আকৃতি দেখেছেন বলে দাবি করা হয়, যার ফলে কিছু পর্যটকের মধ্যে হাঁপানি এবং অসুস্থতার খবরও পাওয়া গেছে। কিছু পর্যটক তাদের ক্যামেরায় এমন কিছু ছবি ধারণ করেছেন যা ছবি তোলার সময় কিন্তু দৃশ্যমান ছিল না, যা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। ব্রিটিশ সৈন্যদের ভূত এবং অন্যান্য ঔপনিবেশিক যুগের ব্যক্তিত্বদের দ্বারা ভুতুড়ে ছিল বলে এই জায়গা জানা যায়। আমার সাথেও একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে আমিও ওখানকার ভৌতিক ব্যাপার নিয়ে অবগত হই। আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করবার সময় সেই সময় চেক করে নিই ভিডিও এবং অডিও ওকে আছে, যেখানে আমি সেখানকার একটু ভয়ের জায়গাটার ব্যাপারে আলোচনা করেছিলাম। কিন্তু বাড়ি এসে এডিট করতে এসে দেখি অদ্ভুত একটা সাউন্ড হচ্ছে, কোনো কথা কিন্তু নেই সেখানে আমার। এখানে আসা অনেক পর্যটকদের মধ্যে দেখা যায় মাথা ঘোরা বা খুব একটা কষ্ট অনুভব করছে বলে জানিয়েছে, যা প্রাকৃতিক জগতের বাইরেও উপস্থিতির ইঙ্গিত দেয়। কবরস্থানটি কলকাতার প্রাচীনতম সমাধিস্থলগুলির মধ্যে একটি, যেখানে সমাধির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। কবরস্থানের সাথে সম্পর্কিত কিছু গল্প, বিশেষ করে রক্তক্ষয় সমাধি, এর ভয়াবহ পরিবেশের অবদান রাখে। কবরস্থান মৃত্যুস্থান হিসাবে ইতিহাস এবং সেখানে সমাহিত ব্যক্তিদের আশেপাশের গল্পগুলির অস্বস্তির অনুভূতি তৈরি করতে পারে। কবরস্থানের জরাজীর্ণ চেহারা, শ্যাওলা ঢাকা সমাধিস্তম্ভ এবং অতিবৃদ্ধ গাছগাছালি এবং অন্ধকারময় জায়গা জনশূন্যতা, ভয়ঙ্করতার অনুভূতি তৈরি করে। কলকাতার প্রাণকেন্দ্রে কবরস্থানের অবস্থান, এর ব্যস্ত আশেপাশের রাস্তাগুলি একটি সম্পূর্ণ বৈপরীত্য তৈরি করে, যা ভয়ঙ্কর পরিবেশকে আরও বাড়িয়ে তোলে।
তিনটে একই ফ্যামিলি। থমাস ক্লার্ক, দেখো এই তিনটে একই রকম, এরা একই ফ্যামিলি। ক্যাপ্টেন জর্জ ফ্রেঞ্চ। এখানে আসার পর অনেকেই ভয় পেয়ে গেছেন, আবার অনেকে আছেন যারা কিছুই অনুভব করেননি, কিন্তু যারা অদ্ভুত কিছু অনুভব করেছেন তারা এই অদ্ভুত অনুভূতি থেকে মুক্তি পেতে পারেননি। চারিদিকে শুধু সবুজ, সবুজের সমারোহ কিন্তু এই সিমেট্রির মধ্যে দেখা যায়। আমি বিজ্ঞানের ছাত্র, তবুও বলবো যারা তুলা রাশি বা হালকা রাশির তারা এখানে না আসাটাই শ্রেয়। সাউথ পার্ক স্ট্রিট কবরস্থান হল 1800 এবং 1900 শতাব্দীতে ভারতের শাসন ক্ষমতায় থাকা ব্রিটিশ এবং ইউরোপিয়ান সারগ্রাহী রুচির এক সেরা উদাহরণ। সাউথ পার্ক স্ট্রিট কবরস্থানটি 1767 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে কিন্তু বেশ কিছু ফুল গাছ, আম গাছ কিন্তু দেখতে পাচ্ছি। তার থেকে আশা করা যায় এখানে কিন্তু পুরোপুরিভাবে মেনটেন করা হয় জিনিসটা, কারণ এখানে যদি মেনটেন না করা হয় তাহলে এতটা ফল ফুল কিন্তু থাকতো না। বহু পুরনো আম গাছ। যদিও এই সমস্ত গাছপালা আমার মনে হয় বহুকাল আগের এখানে লাগানো হয়েছে। কিছু কিছু সমাধি দেখতে পাচ্ছি, তোমাদের দেখালাম যাদের 1805 সাল 1807 সালও দেখা যাচ্ছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মের আগেও তার থেকেও পুরনো এই জায়গাটা। কিন্তু এখানে একটি ফলকে লেখা আছে যে 1790 সালে কবরস্থানটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে কিন্তু এখানে কবর দেওয়া অব্যাহত ছিল। 1832-এর দশকেও এখানে শেষ সমাধি স্থাপন করা হয়েছিল। প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত এই সমাধিক্ষেত্রটি একটি উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা। 190 বছর পর এই কবরস্থানটি এখন কলকাতার কেন্দ্রস্থলে শহরের অন্যতম ব্যস্ততম রাস্তায় অবস্থিত। এই কবরস্থানটি বৃহত্তম উপনিবেশিক কবরস্থানগুলোর মধ্যে একটি। বর্তমানে ব্ল্যাক পর্যটন খুবই বিখ্যাত, তাই অনেক পর্যটক এই আকর্ষণে এখানে আসে প্রতি বছর। এই সিমেট্রির চারপাশে লম্বা ছায়াযুক্ত গাছ, ঝোপ এবং বিভিন্ন ধরনের গাছের মনোরম প্রাকৃতিক দৃশ্য রয়েছে। ইটের তৈরি স্তম্ভের উপর স্থাপিত সমাধিগুলি বেশিরভাগই বর্গাকার, আয়তাকার এবং বৃত্তাকার। 8 একর বৃহৎ এই কবরস্থানটিতে 1600 জনেরও বেশি ব্রিটিশ পুরুষ, মহিলা এবং শিশুর দেহাবশেষ রয়েছে। সমাধিস্থলগুলি ঘুরে বেড়ানো এবং সমাধিস্তম্ভগুলো পড়লে স্পষ্ট হয় যে ভারতে ইউরোপীয়দের জীবনকাল প্রায় স্বল্পস্থায়ী ছিল। সেই সময় কলকাতায় একজন ইউরোপীয়দের গড় আয়ু ছিল পুরুষদের জন্য 30 বছর এবং মহিলাদের জন্য 25 বছর। 1796 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের নশ্বর দেহাবশেষ এখানে রয়েছে। এই ধরনের মূল্যবান ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক এবং প্রকৌশলীদের বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। কাঠামোগুলিকে কোনো পরিবর্তন ছাড়াই যাতে করে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করা যেতে পারে। পার্ক স্ট্রিট সিমেট্রি বিশ্বের প্রাচীনতম কবরস্থানগুলির মধ্যে একটি ছিল এবং সম্ভবত 19বিংশ শতাব্দীতে ইউরোপ ও আমেরিকার বাইরে বৃহত্তম খ্রিস্টান কবরস্থানের মধ্যে এটি অন্যতম। চার্লস স্টুয়ার্ট, তাকে হিন্দু স্টুয়ার্টও বলা হতো, তিনি এতটা হিন্দু ধর্মে আগ্রহী হয়ে উঠেছিলেন এবং শ্রীকৃষ্ণ ভক্ত হয়েছিলেন যে তার মৃত্যুর পর তাকে এখানে কবর দেওয়ার পর হিন্দু মন্দির আকারে স্থাপন করা হয়। মেজর জেনারেল স্টুয়ার্ট একজন হিন্দু হয়ে ওঠেন এবং তিনি নিয়মিত পূজা করতেন, গরুর মাংস দেখা এড়িয়ে চলতেন। তিনি ভারতীয়দের জয় সীতারামজি বলে অভিনন্দন করতেন এবং এমনকি ভারতের মিশনারিদের ধর্মান্তরিতকরণের কার্যকলাপের বিরুদ্ধেও আওয়াজ তুলেছিলেন। এর ফলে তিনি হিন্দু স্টুয়ার্ট উপাধি অর্জন করেন। তিনি কিশোর বয়সে ভারতে আসেন এবং হিন্দু ধর্ম এবং ভারতের জনগণের প্রতি গভীর আকর্ষণ তৈরি করেন। স্টুয়ার্ট তার প্রাথমিক দিনগুলোতে 2টি পুস্তিকা লিখেছিলেন। এর মধ্যে প্রথমটি ছিল বিশিষ্ট ধর্মপ্রচারক ক্লডিয়াস বুকাননের ভারতীয়দের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার বিষয়ে যুক্তির জবাব। স্টুয়ার্ট ব্যাপকভাবে ধর্মান্তরিত হওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। স্টুয়ার্ট তার প্রবন্ধে ব্রিটিশ মহিলাদের শাড়ি পরার জন্য অনুরোধ করেছিলেন, জোর দিয়েছিলেন যে এটি সমসাময়িক ইউরোপীয় ফ্যাশনের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। এমনকি স্টুয়ার্ট কুম্ভ মেলায় স্নান করার জন্য ছুটি নিয়েছিলেন বলে গার্ডনারকে রেজিমেন্টের নেতৃত্ব দেওয়া হয়েছিল বলে উল্লেখ রয়েছে। মেলায় তাকে
এক ডজন নগ্ন সাধুর দ্বারা বেষ্টিত অবস্থায় দেখা গেছে, যারা তার মাথায় হাত বুলিয়ে তাকে আশীর্বাদ করে। ইয়ং বেঙ্গলের গর্ব হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 1809 সালে তার জন্ম। তিনি একজন অসাধারণ কবি এবং সকল ধরনের গোঁড়ামির বিরুদ্ধে ভিন্ন মতের নেতা ছিলেন, যিনি তার 22 বছরের সংক্ষিপ্ত জীবনে শহরকে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের কুসংস্কার নিয়ে আন্দোলন তুলতে বাধ্য করেছিলেন। 1826 সালের মে মাসে 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক নিযুক্ত হন। ডিরোজিওর শিক্ষকতার প্রতি তীব্র আগ্রহ এবং ছাত্রদের সাথে তার মিথস্ক্রিয়া হিন্দু কলেজে আলোড়ন সৃষ্টি করে। তিনি বিতর্ক আয়োজন করেন, যেখানে ধারণা এবং সামাজিক রীতিনীতি নিয়ে অবাধে বিতর্ক তৈরি করা হতো। তিনি তাদের ক্রমাগত স্বাধীনভাবে চিন্তা করতে এবং প্রশ্ন করতে বলতেন। তিনি নারী ও কৃষকদের অবস্থার উন্নতি করতে এবং সংবাদপত্রের স্বাধীনতা, জুরি দ্বারা বিচার ইত্যাদির মাধ্যমে স্বাধীনতা প্রচার করার চেষ্টা করেছিল। তার কার্যকলাপ বাংলায় ইন্টেলেকচুয়াল রিভলিউশন এনেছিল। রক্ষণশীল পিতামাতাদের তীব্র প্রতিক্রিয়ার কারণে যারা ধর্মীয় বিষয়গুলিতে তার বিস্তৃত এবং খোলামেলা আলোচনা অপছন্দ করতেন, ডিরোজিওকে তার মৃত্যুর কিছু আগে কলেজ থেকে তার পদ থেকে বরখাস্ত করা হয়। ডিরোজিওকে সাধারণত একজন অ্যাংলো ইন্ডিয়ান হিসেবে বিবেচনা করা হতো, কারণ তিনি পর্তুগিজ, ভারতীয় এবং ব্রিটিশ মিশ্র বংশোদ্ভূত ছিলেন, কিন্তু তিনি নিজেকে ভারতীয় বলে মনে করতেন। 1831 সালের 26শে ডিসেম্বর কলকাতায় 22 বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে ডিরোজিও মারা যান। মৃত্যুর আগে প্রবল দারিদ্রতায় কাটে তার জীবন। গ্রীষ্মমণ্ডলীয় রোগ এবং জ্বর ভয়াবহ মহামারী, যার থেকে তৎকালীন সময়ে কোনো নিস্তার ছিল না। তৎকালীন সময়ে কে জানতো যে মৃত্যু এত লোককে কেড়ে নেবে? ডায়রিয়া, ম্যালেরিয়া বা মদ্যপানের কারণে মৃত্যু। নেতৃত্বের শাস্তি কত কঠিন এটা জেনেও ব্রিটিশরা ভারতবর্ষে রাজ করে গেছে 200 বছর। ঔপনিবেশিক আমলের প্রথম দিকে ইউরোপীয়দের আয় ছিল পুরুষদের জন্য 30 বছর এবং মহিলাদের জন্য 25 বছর। এর মধ্যে শিশু ও শিশু মৃত্যুর হার বাদ দেওয়া হয়েছে, যা অবর্ণনীয়ভাবে বেশি ছিল। থিওন উইলকিনসন তার লেখা 2 মনসুনস বইতে যেমন উল্লেখ করেছেন, কলকাতায় এক বছরে মোট 1200 জনের মধ্যে 1/3 বেশি আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের শেষের মধ্যে মারা গিয়েছিল। এটি একটি নিয়মিত বার্ষিক ঘটনা ছিল। বেঁচে থাকা ব্যক্তিরা মুক্তি উদযাপনের জন্য অক্টোবরের শেষের দিকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য ভোজসভার আয়োজন করত। ভারতের স্বাধীনতার পর ঔপনিবেশিক বেসামরিক কবরস্থানের জন্য তহবিল প্রত্যাহার করা হয়। পার্ক স্ট্রিট সিমেট্রি সমতল করার তৎকালীন সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান নাগরিকরা প্রতিবাদ গড়ে তোলে। 1953 সালে উত্তর পার্ক স্ট্রিট সিমেট্রি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং জমি লিজ দিয়ে প্রাপ্ত আয় সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। এখানে ঢোকার পর যেটা দেখলাম, ভয়ে কিন্তু সেরকমভাবে কিছু লাগলো না। তবে হ্যাঁ, সম্ভবত একা আসলে একটু ভয় লাগবে, নির্জন জায়গা। কিন্তু দুজনে ছিলাম বলে তাই হয়তো ভয় অতটা লাগলো না। তবে একটা জিনিস কিন্তু খুবই খারাপ লাগলো, যেটা দেখলাম যে বেশ কিছু কিন্তু ছেলে মেয়ে মানে কাপলসরা এখানে কিন্তু নোংরামি করছে। যে এরকম একটা মানে আমরা যতটা জানি যেখানে হচ্ছে শ্মশান বা কবরস্থান বা এরকম, তো সেই সব জায়গাগুলো মানে হোলি প্লেস হয়। তো সেই সমস্ত জায়গায় যদি দাঁড়িয়ে এই সমস্ত নোংরামি হয়, সেটা তাদের মানসিকতা বোধকেও বোঝা উচিত। বা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আমি বলবো সেসব করার জন্য অনেক জায়গা আছে, অনেক কিছু আছে। প্লিজ এই জায়গাটা ছেড়ে দাও, কারণ এটাতে অনেক মানুষ মারা গেছেন, তাদের একটা স্মৃতিসৌধ, কবরস্থান, সেখানে কিন্তু এইসব করো না তোমরা। তো নাগরিক হিসাবে এই সিমেট্রিকে পরিষ্কার রাখা এবং সুস্থ স্বাভাবিক রাখা, পরিবেশ রাখা কিন্তু আমার মতে আমাদেরই বর্তায়। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই কিন্তু খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।